সুখ এবং আনন্দে পূর্ণ রাজ্যে রাজা এবং রানী বাস করতেন। তারা একটি মাত্র স্বপ্ন দেখেছিল, একটি সন্তান জন্মদানের জন্য। যখন তারা ইতিমধ্যে সমস্ত আশা হারিয়েছিল, তাদের কন্যার জন্ম হয়েছিল। তিনি খুব মিষ্টি এবং সুন্দর ছিল। এই উপলক্ষে একটি দুর্দান্ত উদযাপনের ব্যবস্থা করা হয়েছিল এবং অনেক অতিথিকে প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাদের মধ্যে ভালো জাদু ছিল। তাদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। তবে রাজা এবং রানী একটি বড় ভুল করেছিলেন। তারা অন্য জাদুবিদ্যাকে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তিনি বহু বছর ধরে তার টাওয়ারটি ছেড়ে যাননি এবং সকলেই ভেবেছিল যে তিনি অনেক আগে মারা গিয়েছিলেন। রাজকন্যাকে উপহার দেওয়ার সময় এলো। পরীরা তাকে উদারতার সাথে সৌন্দর্যে, সদয় হৃদয়, বুদ্ধি, একটি সুন্দর বেশ, নৃত্য এবং বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবার ক্ষমতা দিয়ে পুরস্কৃত করেছিল। যখন শেষ জাদুবিদ্যার পালা এলো, তখন একটি দুষ্ট পরী অপ্রত্যাশিতভাবে হোলের ভিতরে এন্টার ঢুকেছিল, যাকে তারা ছুটিতে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে কাটলারিগুলি তার জন্য আনা হয়েছিল, তবে তিনি অনুভব করেছিলেন যে তার যতটা সম্মান করা উচিত ছিল তেমন সম্মানের সাথে তার গ্রহণ করা হয়নি। গবলেট এবং প্লেটটি তার থেকে দূরে সরিয়ে তিনি একটি মন্ত্রকে বিভ্রান্ত করলেন। জাদুবিদ্যার ইচ্ছা ছিল যে তার 16তম জন্মদিনের দিন রাজকন্যা একটি চাকু দিয়ে তার হাতটি চুমুক দিয়েছিল এবং এ থেকে সে মারা যায়। দুষ্ট জাদুবিদ্যার ইচ্ছায় রানী কাঁদলেন আর রাজা ডাইনি ধরার নির্দেশ দিলেন। তবে তিনি ইতিমধ্যে অশুভ হাসিতে অদৃশ্য হয়ে গেলেন। ভাগ্যক্রমে পরীদের শেষেরটি এখনো রাজকন্যাকে তার ইচ্ছা জানানোর সময় পায়নি। তিনি বানানটি পূর্বাবস্থায় ফেরাতে পারেননি, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেয়েটি মারা যাবে না, তবে কেবল প্রেমের চুম্বনে জাগ্রত না হওয়া পর্যন্ত গভীর ঘুমিয়ে থাকবে। রাজা তৎক্ষণাৎ রাজ্যের সমস্ত স্পিন্ডল ধ্বংস করার নির্দেশ দিলেন এবং তারপরে রাজকন্যার 16তম জন্মদিনের দিনটি এসেছিল, সেই দিনটি যে দুষ্ট পরী বলেছিল। রাজকন্যা বড় হয়ে ওঠে একটি সুন্দর ও দয়ালু মেয়ে হয়ে। রাজা তার উপর নজর রাখার জন্য 3টি জাদুবিদ্যাকে আদেশ করলেন। পরীরা তাকে চোখের আপেলের মতো পাহারা দেয়। এই দিনে রাজা এবং রানী একটি ভয়ঙ্কর ঘটনা রোধ করার জন্য মেয়েটিকে একটি ঘরে তালাবদ্ধ করেছিলেন, কিন্তু রাজকন্যা লক আপ করতে চায়নি। হঠাৎ তার ঘরের দেয়ালে একটি দরজা উপস্থিত হল, যা মেয়েটি কখনো দেখেনি। তিনি দরজার বাইরে অদ্ভুত শব্দ শুনতে পেলেন। কৌতূহল নিয়ে জ্বলছে এবং তার জন্য কি অপেক্ষা করছে তা না জেনে মেয়েটি তার মধ্যে উঠল। দরজাটি একটি অন্ধকার ঘরে নিয়ে গেল, যেখানে এক মহিলা তার সাথে রাজকন্যার কাছে ফিরেছিল। সে ঘুরছিল। মেয়েটি জীবনে কখনো কোনো টাকু দেখেনি। সে কৌতূহলী হয়ে উঠল। রাজকন্যা টাকুতে গিয়ে স্পর্শ করে, আঙুলটি চুমুক দিয়ে গভীর ঘুমের মধ্যে পড়ে যায় এবং সেই মহিলাটি একটি দুষ্ট পরী হিসাবে পরিণত হয়েছিল, যিনি খুব খুশি ছিলেন যে তার বানানটি সত্য হয়েছিল। এখন সবাই রাজকুমারী স্লিপিং বিউটি বলে। দুর্ভাগ্য সম্পর্কে জানার পরে দয়ালু জাদুকরী মেয়েটি জাগ্রত না হওয়া পর্যন্ত রাজা এবং রানী এবং সমস্ত রাজ্যকে ঘুমিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শীঘ্রই দুর্গের চারপাশে এমন দুর্গন্ধযুক্ত গাছ এবং কাঁটাযুক্ত ঝোপগুলি দুর্গের আশেপাশে বৃদ্ধি পেয়েছিল যে কেউ এইরকম ঝাঁকুনির মধ্যে দিয়ে যেতে পারে না। 100 বছর পরে অন্য রাজ্যের এক সুদর্শন রাজপুত্র শিকার করতে গিয়েছিলেন। পরিত্যক্ত দুর্গের টাওয়ারগুলি দূর থেকে দেখে তার বাবা মা তাকে যে ঘুমন্ত সৌন্দর্য সম্পর্কে পুরানো গল্পটি মনে করেছিলেন তা মনে পড়ল এবং রাজকুমার ভিতরে ঢোকার সিদ্ধান্ত নিলেন। তিনি গাছ ও কাটা ঝোপের দুর্ভেদ্য ঘন ঝোপের মাধ্যমে তার উপায় করতে লড়াই করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত রাজপুত্র পরিত্যক্ত দুর্গের দরজাগুলির কাছে গেলেন। তিনি পুরো দুর্গে ঘুরে দেখলেন এবং সিংহাসনের ঘরে উঠলেন। সেখানে রাজপুত্র দেখলেন রাজা ও রানীকে ঘুমিয়ে আছে। তারপরে একটি ঘরের মধ্যে তিনি স্লিপিং বিউটি লক্ষ্য করলেন। তিনি ফুল দিয়ে সজ্জিত বিছানায় ঘুমাচ্ছিলেন। রাজকুমার বিছানায় গিয়ে সুন্দর রাজকন্যার দিকে চেয়েছিল এবং অনুভব করেছিল যে তার মন ভরে গেছে। তিনি নিজেকে সংযত করতে পারেননি এবং স্লিপিং বিউটিতে চুমু খেলেন এবং এই মুহূর্তে সে চোখ খুলল এবং একটি সুদর্শন রাজপুত্রকে দেখতে পেল। রাজা ও রানীও জেগে উঠলেন। পুরো রাজত্বের মতোই তারা আনন্দিত হয়েছিল এবং কনে এবং বরের সম্মানে বিশ্বের সবচেয়ে সুন্দর বিবাহিতটি ঠিক সেখানেই সাজানো হয়েছিল। তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে। ভাগ্যক্রমে ব্যস্ত জীবনযাপন করার জন্য লেমুয়েল গুলিভার দেশে ফেরার 2 মাস পরে আবার অ্যাডভেঞ্চারের জাহাজে যাত্রা শুরু করেছিলেন। তবে জাহাজটি মাদাগাস্কারের স্ট্রিট পেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঝড় ওঠে। বাতাসের শক্তিশালী ঘাটতি জাহাজটিকে অজানা স্থানে নিয়ে যায়। নাবিকরা যখন জমিটি দেখেছিল তখন তারা এটি পরিদর্শন এবং মিঠা জল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। গুলিভার নাবিকদের নিয়ে তীরে নেমে গেলেন এবং পুরা দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিলেন। জল খুঁজে না পেয়ে গুলিভার
গুলিভার তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন নাবিকরা তাকে ত্যাগ করেছেন। তারা তাদের পিছনে পিছনে ছড়িয়ে থাকা বিশাল দৈত্যের কাছ থেকে পুরো যাত্রা করছিল। ভীত হয়ে গুলিভার ছুটে গেলেন দ্বীপের অভ্যন্তরে, কিন্তু তিনি দৌড়ে গেলেন প্রচুর কান দিয়ে জগ খেতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি দৈত্যদের দেশে। গুলিভার বিশ্রাম নিতে বসল, তবে শ্বাস ফেলার সময় পাওয়ার আগেই তিনি লক্ষ্য করলেন একটি বিশাল পা যা তার উপরে পা রাখছিল। গুলিভার যতটা জোরে 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 চিৎকার করতে লাগলো এবং দৈত্য তাকে লক্ষ্য করে তিনি তার হাত দিয়ে গুলিভারকে তুলে নিলেন, তাকে নিবিড়ভাবে পরীক্ষা করলেন এবং ছোট লোকটিকে মালিক কৃষকের কাছে নিয়ে গেলেন। কৃষক গুলিভারের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার কণ্ঠস্বরটি এত জোরে ছিল যে এটি ছোট লোকটিকে বধ করে। তারপরে মালিক গুলিভারকে বাড়িতে আনলেন। বাড়িতে কৃষকের পরিবার রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট্ট মানুষটি একটি টেবিলে বসেছিলেন যেখানে গরুর মাংস এবং রুটির টুকরো টুকরো ছিল, কিন্তু গুলিভার তার রুটি ভেঙে ফেলার সময় দেওয়ার আগেই কৃষকের ছেলে এটিকে উল্টে ধরে ধরে নাড়াচাড়া শুরু করে। বেগান তিনি গুলিভারকে খেলনার জন্য ভুল করে তা মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে বাবা জোরে জোরে তার ছেলেকে হুমকি দিলেন এবং তাকে ছোট্ট লোকটির সাথে আরো সাবধানতার সাথে আচরণ করতে বলেছিলেন। পরে কৃষকের 9 বছরের মেয়ে গুলিভারের জন্য একটি বিছানা তৈরি করেছিল, তার জন্য কাপড় সেলাই করেছিল এবং এমনকি দৈত্যদের ভাষাও শেখাত। মেয়েটি গুলিভারকে গ্রিলড্রিগ নাম দিয়েছিল, যার অর্থ বামন। তিনি তাকে আয়া বলেছিলেন। গুলিভার অন্যান্য দৈত্যদের মধ্যে প্রচুর আগ্রহ জাগিয়ে তোলে, তাই কৃষক অর্থের জন্য মেলায় তাকে দেখাতে শুরু করে। তবে ঘন ঘন পারফরমেন্স গুলিভারের স্বাস্থ্যের ক্ষতি করে। তখন কৃষক খুশিতে রানীকে ছোট্ট লোকটিকে বিক্রি করে দিল। তাই গুলিভার প্রাসাদে চলে এসে রাজপরিবারের প্রিয়তম হয়ে ওঠেন। তবে আদালতের বামন, যাকে আর রাজ্যের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ হিসাবে বিবেচনা করা হতো না, তিনি গুলিভারকে অপছন্দ করেছিলেন এবং তার সম্ভাব্য সমস্ত উপায়ে তার জীবন নষ্ট করেছিলেন। একবার গুলিভার যখন বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, তখন বামন আপেল গাছটিকে কাপুরুষ করে তুলতে শুরু করল এবং গুলিভারকে পতনশীল দৈত্য আপেল থেকে বাঁচতে হয়েছিল। এবং অন্য একটি উপলক্ষে একটি চতুর বামন প্রেমের বিশাল জগতে গুলিভারকে ঠেলে দেয় এবং সময়মতো প্রবেশকারী কেবল কুকি ছোট্ট মানুষটিকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। তবে এটি কেবল বামনের কারণে নয় যে গুলিভার সমস্যায় পড়েছিল। তাই এক সকালে প্রাতরাশের সময় তাকে শেফের বানর ধরে ফেলেছিল, একটি শাবকের মতো। তিনি গুলিভারকে রক করতে শুরু করলেন এবং তারপরে তাকে টেনে ছাদে নিয়ে গেলেন। জায়ান্টরা ছুটে এসেছিল ছোট্ট মানুষটিকে বাঁচাতে এবং তারা ছাদে ওঠার সাথে সাথে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যক্রমে তিনি বিলগুলি ধরতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন। সাধারণভাবে রাজ্যে গুলিভারের জীবন সুখী ছিল। তিনি প্রায়শই রানীর সাথে তার ভ্রমণে যান, এমনকি তারা তার জন্য একটি বিশেষ ভ্রমণের বাক্স তৈরি করেছিলেন। এবং একবার এই জাতীয় অন্য ভ্রমণে চাকুটি গুলিভারের সাথে বাক্সটি সমুদ্রে নিয়ে এল যাতে ছোট লোকটি তাজা বাতাস উপভোগ করতে পারে। কিন্তু তারপরে একটি ছায়া গুলিভারের মাথায় ঝলকানি শুরু করে। একটি সমুদ্রের এক গল উড়ন্ত অতীত একটি বাক্সে শিকার লক্ষ্য করেছে। সে নিজের চাচি দিয়ে বুকের আকনাটির উপরের আংটিটি ধরে এবং গুলিভারকে সমুদ্রের ওপারে নিয়ে গেল। এক পর্যায়ে পাখিটি বাক্সটি ছেড়ে দেয় এবং বন্দিদশা নিজেকে খোলা সমুদ্রে আবিষ্কার করেছিল। গুলিভার সবে সবে টপ হ্যাচ খুলতে পেরেছিল। সে চিৎকার করে রুমাল মুছতে শুরু করে। অবশেষে তাকে জাহাজ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং বেরিয়ে আসতে সহায়তা করেছিলেন। সুতরাং সমস্ত দুঃসাহসিকতার পরে গুলিভার আবার ইংল্যান্ডে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি বস্তু এবং সাধারণ আকারের লোকদের অভ্যস্ত হতে পারেন না এবং গুলিভারের স্ত্রী ভীত হয়েছিলেন যে সে পাগল হয়ে গেছে। তার স্বামীকে ভ্রমণ সম্পর্কে চিন্তা করতে কঠোরভাবে নিষেধ করেছিল।